বেশ, আজকের ক্লাসে প্রথম পজিশন অফ অবজেক্ট অ্যাট F1. এক্ষেত্রেও তোমরা সেই 0, 3, 6, 9, 12 দাগ দেবে, দিয়ে 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 6, এই আর কি করতে বলছি। আর 2 মিলিমিটার বেশি করে নিয়ে লেন্সটা আঁকবে। এইবার তোমার বস্তুটি আছে এরকম জায়গায়, বেশ। দেখো, যে ছবিটা এঁকেছি আমি, সেই ছবিটাতে দেখতে পাচ্ছ যে একটা রশ্মি পি বিন্দু থেকে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে গেছে, আর একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গিয়ে লেন্সে প্রতিসরণের পর F2 বিন্দু দিয়ে নির্গত হয়েছে, এবং ঘটনাচক্রে এই রশ্মি দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এটাও মিডস অ্যাট ইনফিনিটি ভাবতে পারি, এদিকেও ডটেড লাইনটা মিডস অ্যাট ইনফিনিটি ভাবতে পারি। দুদিকেই আমরা যদি ব্যাকওয়ার্ডস বাড়াই তাহলেও সেটা অসীম দূরত্ব অতিক্রম করবার পর মিলিত হবে, আর যেদিকে রশ্মিটা যাচ্ছে সেই দিকে তোমার অসীম দূরত্ব অতিক্রম করার পর মিলিত হবে। আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম আগের ছবিগুলোয়, আগের আঁকা ছবিগুলো থেকে আর কি, যে যত তোমার দূরে রশ্মি দুটো মিলিত হচ্ছিল তত ওই কি বলে ওটাকে, তত তোমার ইমেজ সাইজটা তত বড় হচ্ছিল। এটা আমরা আগের দিন দেখেছিলাম। তাহলে ইনফিনিটিতে গিয়ে যদি মিট করে তাহলে আমার যে ইমেজটা তৈরি হবে সেটা তাহলে ইনফাইনাইট সাইজেরই হবে। ইনফাইনাইট ডিস্টেন্স দূরে গিয়ে যখন মিট করছে তাহলে আমার ইমেজ সাইজটা ইনফাইনাইট সাইজেরই হবে, এবং সেটা এপাশেও হতে পারে এপাশেও হতে পারে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা হচ্ছে যে তোমার এই রশ্মিটা সদ্বিম্ব গঠন করতে পারে, অসদ্বিম্ব গঠন করতে পারে। সদ্বিম্ব গঠন করলে তার মানে আমার রাইট হ্যান্ড সাইডে গিয়ে ইনফিনিটিতে মিলছে বা মিট করছে বলে আমরা ধরে নেব। আর যদি ডটেড লাইনটা ধরে ভাবো তাহলে ব্যাকওয়ার্ডস মানে বাড়িয়ে সেটা ইনফাইনাইট ডিস্টেন্স কভার করবার পর মিট করছে বলে ধরে নেব। সেক্ষেত্রে এখানেও এদিকে হলে রিয়েল ইমেজ, তার ম্যাগনিফিকেশন ইনফিনিটি, আর এদিকে হলে ভার্চুয়াল ইমেজ, তারও ম্যাগনিফিকেশন কিন্তু ইনফিনিটি। তাহলে আমার এখানে তোমার প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক্স বলে যেটা লেখো তোমরা, ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ, প্রতিবিম্বের বৈশিষ্ট্য,
তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ বা অসৎ দুটোই হতে পারে। সৎ বিবেচনা করলে অবশিষ্য, আর অসৎ বিবেচনা করলে সমশীর্ষ। আর 3 নম্বর হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন হচ্ছে অসীম, অসীম পরিমাণ বিবর্ধিত, সেটা সদ্বিম্বই হোক আর অসদ্বিম্বই হোক। হ্যাঁ বলো। স্যার ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু ইংলিশে বলে দেবেন? নিশ্চয়ই। দেখো, প্রথমে কি বললাম? প্রথমে বললাম যে সদ্বিম্ব হতে পারে, অসদ্বিম্ব হতে পারে। তাহলে ইট মে বি রিয়েল or virtual. For real image, the for real image, the image is inverted, and for virtual image the image is erect. Our magnification is infinity for both cases. Magnification দুটো কেসের জন্যই হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে দুটো একই লেন্স নেওয়া হলো, মানে যাদের আপনার বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধগুলো দুটোরই এক, এরকম দুটো লেন্সের ফোকাসটাও নিশ্চয়ই একই জায়গাতেই হবে। তাহলে এবার ওই ফোকাসে একটা বস্তু বসানো হলো যার নাম দেওয়া হচ্ছে এ, আর একটা বস্তু বসানো হলো যার নাম দেওয়া হচ্ছে বি। এবার বলা হলো যে এর আকার বি এর অপেক্ষা অসীম পরিমাণে বড়, তাহলে কার প্রতিবিম্বের আকার বড় হবে? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো। মানে ধরা যাক একটাই আপনি লেন্স ধরুন, আর একটু মানে জোরে বলো। একটাই ডায়াগ্রাম, সেখানে তার ফোকাসে একবার এ নামক একটা বস্তুকে বসানো হলো আর তারপর বি নামক একটা বস্তুকে বসানো হলো। এইবার তাদের যে দু ক্ষেত্রেই যে ফোকাস বিন্দুতে, হ্যাঁ, দুটো আলাদা লেন্স, দুটো আলাদা লেন্স নিয়েছো? না, একটাই লেন্স, মানে লেন্স দুটোর বক্রতা ব্যাসার্ধ সেম। যদি দুটো লেন্স নিই তাহলে লেন্স দুটোর বক্রতা ব্যাসার্ধ সেম। তারপর এইবার তাহলে ফোকাস দৈর্ঘ্যটাও মানে সেম হবে। শুনতে পেলাম না, এই এমন বাজ পড়লো এখানে, কথাটা বাজে ঢাকা পড়ে গেল। ফোকাসটাও নিশ্চয়ই সেম হবে। হ্যাঁ, একই লেন্স সব দিক থেকে একই হলে তাদের ফোকাস দৈর্ঘ্যটা একই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এবার একবার মানে ওদের মধ্যে একটা লেন্সের ফোকাসে এ নামক একটা বস্তুকে বসানো হলো আর আরেকটা লেন্সের ফোকাসে বি নামক একটা বস্তুকে বসানো হলো। বেশ, তাহলে এবার আমাদের শর্ত দিয়েছে যে এটা বি সাপেক্ষে অসীম পরিমাণে বড়। বেশ, তারপর এ বস্তুর আকার, তাহলে কার প্রতিবিম্বের আকৃতিটা বড় হবে? এ বস্তুটা যদি অসীম পরিমাণ বড় হয় তাহলে তো তার গোটা আকারটা লেন্সের মধ্যে দিয়ে মানে প্রতিবিম্বিত হবার কোনো সুযোগই থাকবে না। তার কারণ হচ্ছে আমরা যে ছবিগুলো এক্ষেত্রে দেখাচ্ছি সেগুলো কীরকম না, সেগুলো হচ্ছে তোমার লেন্সের থেকে সাইজে ছোট। এবার তুমি যে কথাটা বলছো, তাহলে স্যার আমরা কি ক্যামেরায় পাহাড়ের ছবি তুলি না? পাহাড়ের সাইজ কি ক্যামেরার লেন্সের তুলনায় ছোট? না, ছোট নয়, অনেক বড়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে ওই পাহাড়টি লেন্সের ফোকাস দূরত্বে অবস্থান করছে না, অনেক বেশি দূরত্বে অবস্থান করছে, যেখান থেকে আগত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল আসছে বলে আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে পাহাড়ের প্রতিবিম্বটা অনেক ছোট হয়ে ক্যামেরার স্ক্রিনে ধরা পড়ছে। বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্যার যদি অসীম পরিমাণ সাইজের বলছি অসীম সাইজের বস্তু, ঠিক আছে, অসীম সাইজের বস্তুর ছবি তোমায় লেন্সের মধ্যে দিয়ে প্রতিবিম্ব গঠন করতে গেলে বস্তুটিকেও কার্যত অসীম দূরত্বে পাঠাতে হবে। যেমন ধরো সূর্যের আকারটা আমরা অসীম সাইজ ভাবতেই পারি আমাদের স্কেল অনুযায়ী, মানে আমাদের যা ডাইমেনশন, অর্থাৎ হিউম্যান ওয়ার্ল্ড, যেটা আমরা আমাদের চারপাশের জগৎ যা দেখি, যে সাইজে দেখি,
সেই তুলনায় সূর্যের আকারটাকে থিওরিটিক্যালি ইনফিনিটি না হলেও প্র্যাকটিক্যালি ইনফিনিটি ভাবতেই পারি। তা কিন্তু সূর্য কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্যে অবস্থান করছে না। যদি করতো তাহলে কিন্তু সূর্যের প্রতিবিম্ব তৈরি করা সম্ভব হতো না। এবার ঘুরিয়ে ভাবো, ব্যাপার হচ্ছে যদি সেই লেন্সটা এমন লেন্স হতো যার ফোকাস দৈর্ঘ্য অসীম হতো, তুমি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে এমন যদি কোনো লেন্স নেই যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য অসীম, তাহলে তার বেলায় সূর্যের প্রতিবিম্বটা কীরকম হবে? এবার তাহলে আসল জায়গায় আসি। লেন্স তো থাকবে। ঠিক ওইটাই বলতে যাচ্ছিলাম। অর্থাৎ সোজা কথায় ফোকাস দৈর্ঘ্য অসীম মানে সেন্টার রেডিয়াস অফ কার্ভেচার, যেটা বক্রতা ব্যাসার্ধ, সেটাও তার মানে অসীম। অসীমকে 2 দিয়ে গুণ করলে অসীমই হয়, 2 ইন্টু অসীম হয় না। তাহলে সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচারও অসীম। রেডিয়াস অফ কার্ভেচার অসীম কোন সারফেসের জন্যে হয়? সমতলের জন্যে। অর্থাৎ তখন লেন্সটি পরিণত হবে একটি কাঁচ ফলকে, আয়তকার কাঁচ ফলকে, যেখানে কোনো প্রতিবিম্ব এফেক্টিভলি গঠিত হবে না। ঠিক আছে স্যার, তাহলে যদি এরকম ধরে নিই, আমরা সবগুলোই মানে আপনার পয়েন্ট অফ ভিউগুলো বুঝলাম। যদি এরকম ধরি যে শর্ত দেওয়া আছে কেবল এ বস্তুটা বি এর থেকে বড়, কত বড় বলা নেই, তবে অসীম পরিমাণে বড় নয়, মানে সীমিত পরিমাণে বড়, তাহলে কার প্রতিবিম্বের আকারটা বড় হবে? যে ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা অসীম হচ্ছে সেক্ষেত্রে তার মানে সোজা কথায় ম্যাগনিফিকেশন, আচ্ছা আমি একটা বোর্ডে একটা জিনিস লিখছি, দেখো ম্যাগনিফিকেশন জিনিসটা হচ্ছে ম্যাগনিফিকেশন, এটাকে শুধু ম্যাগনিফিকেশন না বলে লিনিয়ার ম্যাগনিফিকেশনও বলে, বাংলায় বলে রৈখিক বিবর্ধন। এটা হচ্ছে সাইজ অফ ইমেজ বাই সাইজ অফ অবজেক্ট, অর্থাৎ প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। দ্য সাইজ অফ ইমেজ বাই সাইজ অফ অবজেক্ট। এই সাইজ অফ ইমেজ যখন সাইজ অফ অবজেক্টের থেকে ইনফাইনাইট টাইমস বড়, তখনই কেবলমাত্র ম্যাগনিফিকেশনটা ইনফিনিটি বলতে পারি। কেবলমাত্র 10 গুণ বড় হলে তাহলে এটার এইটা বাই এইটা করলে 10 হবে। আরও বড় 100 গুণ বড় যদি হয় তাহলে এইটা বাই এইটা করলে 100 হবে। তাহলে একমাত্র ইমেজ সাইজটা যদি ইনফিনিটি হয় তবেই একমাত্র সাইজ অফ ইমেজ বাই সাইজ অফ অবজেক্ট করলে ম্যাগনিফিকেশনটা ইনফিনিটি হতে পারে। আমার কথাটা পরিষ্কার? তাহলে তোমার সাইজ অফ অবজেক্ট যাই হোক না কেন, ছোট হোক বড় হোক, হ্যাঁ যেমনই হোক না কেন, সাইজ অফ ইমেজ তো ইনফিনিটি হয়েই আছে, তবেই তো ম্যাগনিফিকেশনটা ইনফিনিটি হচ্ছে। কারণ প্যারালাল রে ছোট অবজেক্টের জন্যও প্যারালাল, বড় অবজেক্টের জন্যও প্যারালাল। তুমি এই ছবিটাই যদি এইটুকু একটা অবজেক্ট নিতে, এই ছবিটাকে আমি একটুখানি মডিফাই করছি, দেখো এইখানে এটা P1 মনে করো, এটা আমরা আর একটা পয়েন্ট নিলাম P2, তাহলে এখান থেকে একটা সমান্তরাল রশ্মি এসে পড়লো, সেটা এই ফোকাস দিয়ে নির্গত হবে, এই ফোকাস দিয়ে নির্গত হলো। আর একটা রশ্মি এইখান দিয়ে গেল, সেটা এর সঙ্গে সমান্তরালভাবে নির্গত হলো, এই তাহলে এটাও তো মিডস অ্যাট ইনফিনিটি হবে। তাহলে ইনফাইনাইট দূরত্ব কভার করবার পর যদি একটা ইমেজ তৈরি হয় তার ম্যাগনিফিকেশন তোমার ইনফিনিটি হবে। আর সমস্যা আছে সৌমিক? না, তাহলে কি আমরা বলতে পারি যে মানে যেহেতু প্র্যাকটিক্যালি অসীম বলে কিছু হয় না, থিওরিটিক্যালি হয়, তার জন্য আমরা কি বলতে পারি যে দুটোরই মানে তাহলে তো এটাই বলতে হয়, তাহলে তো এটাই বলতে হয় যে সমান্তরাল রশ্মি তো বাস্তবে মিট করে না ফর এনি কি বলবো ফাইনাইট ডিস্টেন্সেস। কোনো সসীম দূরত্বের ক্ষেত্রে কি সমান্তরাল রশ্মিগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়? কোনো দূরত্বতেই তো হয় না। আমরা জবরদস্তি ধরছি ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে মিট করেছে, এবং সেটা কোনো ফাইনাইট ডিস্টেন্সে গিয়ে মিট করবে না। আমরা সোজা কথায় প্যারালাল রে পাচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে।
আচ্ছা, এর একটা ইউজ আগের দিন আলোচনা করেছিলাম প্রিজমের, সেই আলোচনা হচ্ছিল যখন, তা সেইখানে কলিমেটার বলে একটা টার্ম এসেছিল, এটার ইউজ লিখে রাখতে পারো। কলিমেটারের মধ্যে, কলিমিটারের ক্ষেত্রে এই জিনিসটি বা এই লেন্সের এই অবস্থানটা ব্যবহার হতে পারে। কলিমিটারের কাজ হচ্ছে রশ্মিকে সমান্তরাল করা। আচ্ছা, পজিশন ইন বিটুইন, বলছি কলিমিটার বানানটা কি ক লয় হস্যি? হ্যাঁ, COLLI। কেউ কিছু বলছো? হ্যালো স্যার। হ্যাঁ, শুনছি, বলো। হ্যাঁ, বলছি স্যার কলিমিটারের কাজটা কি বললেন? কলিমিটারের কাজ হচ্ছে ডাইভারজেন্ট রে, মানে বাংলা যেটাকে বলে অপসারী আলোকরশ্মিকে সমান্তরাল করা। স্পেকট্রোমিটারে ব্যবহার হয়। দেখো, এই ক্ষেত্রে পি থেকে যে রশ্মিটা আসছে সেটা লেন্সে রিফ্র্যাকশনের পর F2 দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা রশ্মি আনডেভিয়েটেড অবস্থায় অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সে দুটো দেখে বুঝতেই পারছো ডাইভারজেন্ট রে বা বাংলায় বলা হয় অপসারী রশ্মি, এবং সেটাকে ব্যাকওয়ার্ডস বাড়িয়ে দিলে ডটেড লাইন দিয়ে তোমার তারা মিট করছে পি ড্যাশে। এই পি ড্যাশ কথাটা এর সঙ্গে মিশে যাচ্ছে, পি ড্যাশটা ধারে লিখি, এটা কিউ ড্যাশ, এটা পি ড্যাশ। তা ব্যাপার হচ্ছে যে পি ড্যাশে মিট করছে বলে মনে হচ্ছে, পি ড্যাশে মিট করছে না। অ্যাকচুয়ালি পি ড্যাশ বিন্দুটা হচ্ছে একটা ইমাজিনারি পয়েন্ট, যে ইমাজিনারি পয়েন্ট থেকে অ্যাজ ইফ যেন এই যে রশ্মি দুটো চোখে আসছে সেই রশ্মি দুটো যেন ছড়াচ্ছে। অর্থাৎ চোখ কি দেখছে? চোখ দেখছে যে এই পি বিন্দুটা যেন আমার চোখে এইখান থেকে আসছে, এইভাবে ছড়িয়ে যাচ্ছে।
তাহলে আমাদের অসৎ বিম্বর যে সংজ্ঞা ছিল, ডেফিনেশন ছিল, সেটা অনুযায়ী এটাই বলা হয়েছিল যে দ্বিতীয় যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় প্রতিসরণের পর, সেই দ্বিতীয় বিন্দুটি অসৎ বিম্ব। এখানে দেখো সেই ঘটনাটাই ঘটছে, এবং প্রতিবিম্বটাও রটেড, কারণ এর বাস্তবে কোনো অস্তিত্ব সত্যি সত্যি নেই। চোখের মনে হচ্ছে, মানে আমাদের ভিশনের মাধ্যমে আমরা মনে করছি যেখানে একটা প্রতিবিম্ব আছে, এবং এখানে সত্যি সত্যি কোনো আলোকরশ্মি এখান থেকে আসছে না, সেই জন্য এই পার্টটাও ডটেড। সদ্বিম্ব আর অসৎবিম্বর ক্ষেত্রে ছবি আঁকার সময় সদ্বিম্ব সলিড লাইন আর অসৎবিম্ব সবসময় ডটেড লাইন, এটা অবশ্যই দেবে। হ্যাঁ, আর এর তোমার ধর্ম কী বা বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার এর ক্ষেত্রে প্রতিবিম্বটা অসৎ। 2 নম্বর মানে অসদের ইংরেজি হচ্ছে ভার্চুয়াল ইমেজ। 2 নম্বর হচ্ছে ম্যাগনিফাইড ইমেজ, সাইজে বড়, বুঝতেই পারছো এইটার থেকে আকারে বড়। আর 3 নম্বর হচ্ছে ইরেক্ট, মানে সমশীর্ষ, যেটাকে বলে বাংলায়, উল্টে যাচ্ছে না। তা এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি, এটার ব্যবহার তোমরা প্রায়শই করে থাকো এই অবস্থায়, সেটা হচ্ছে আমরা ম্যাগনিফাইং গ্লাস যেটা ব্যবহার করি ছোট লেখা পড়ার জন্যে, সেই ম্যাগনিফাইং গ্লাসের কিন্তু প্রিন্সিপালটা এইটাই। এবং আমরা আগে একদিন তোমাদের কোথাও দেখিয়েওছিলাম যে ওই ম্যাগনিফাইং গ্লাসের তলায় আমি হাত রেখেছিলাম, সেই হাতটা বড় দেখাচ্ছিল। এই জিনিসটা তোমরা সকলেই লক্ষ্য করেছো। ম্যাগনিফাইং গ্লাস বা উত্তল লেন্সের খুব কাছে যদি তলায় আমাদের আঙুল রাখি, আমাদের আঙুলটিকে মোটা দেখাবে, আর অবতল লেন্স দিয়ে দেখলে আঙুলটিকে সরু দেখাবে। তা তোমাদের প্রশ্ন করে অনেক সময় যে লেন্সের কি করে বুঝবে আর কি, লেন্সটির গায়ে স্পর্শ না করে কি করে বুঝবে যে লেন্সটি কি লেন্স, কি জাতীয় লেন্স, সেটার জানার উপায় করাও বলেছিলাম। সেটা হচ্ছে তোমার অবতল দর্পণ বা কনকেভ লেন্সের ক্ষেত্রে, অবতল দর্পণ নয়, অবতল লেন্স বা কনকেভ লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন কি করে হয় সেটা একটুখানি, উত্তল লেন্স এত কিছু পড়লাম, অবতল লেন্স সম্বন্ধে একটু আধটু জেনে রাখা ভালো, কখনো কোনো সময় কাজে লাগতে পারে। তা সেটা একবার চট করে দেখে নিই। অবতল লেন্সে সবসময় কিন্তু অসৎ বিম্ব তৈরি হয়, এটা মাথায় রেখো। স্যার, হ্যাঁ শুনছি, বলো। যখন উত্তল লেন্স নিয়ে আমরা পরীক্ষাগুলো করছি, তখন বস্তুর কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তার আপনার অবশ্যই প্রতিবিম্বটা যেখানে তৈরি হচ্ছে সেই স্থানটাও বদলাচ্ছিল, আর প্রতিবিম্বের আকৃতি মানে প্রকৃতিগুলো কোনো কোনো ক্ষেত্রে বদলে যাচ্ছিল। কিন্তু যখন আমরা অবতল লেন্স নিই, তার প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় একই থাকে কেন প্রতিবিম্বের? তাই হয় বোকা, অবতল লেন্সের ক্ষেত্রেও পাল্টা। অবতল লেন্সের স্যার, হ্যাঁ শুনছি। স্যার এখানেও কি ওই আর্কের লেন্সটা 6.2 সেন্টিমিটার নেব? 6.2 সেন্টিমিটার। এখানে একটা কাজ করতে হবে, এখানে ওইভাবে আঁকলে একটু বিপদে পড়বে। এখানে একটা কাজ করো তাহলে, আমি মাপটা বলে দিচ্ছি। 0.3, আচ্ছা দাঁড়াও, 0.3, এইটাকে 6 করো, এটাকেও মনে মনে 6 ভাবো, 9, 12, অর্থাৎ এই গ্যাপটা মোটামুটি 4 মিলিমিটার হয় যেন। অর্থাৎ না করে আপনি যদি 4 মিলিমিটার গ্যাপ নিতে চাইছেন, আমরা যদি 5.6 এ করি, মানে এই দিকেরটা, তাও করতে পারো, তাতে অসুবিধে নেই। অর্থাৎ আমি বলতে চাইছিলাম, প্রথমে স্ট্রেট লাইনটাকে 0.36 দাগ দিলে, আবার সেখান থেকে 4 মিলিমিটার দূরে আর একটা দাগ দিলে, সেইখানে আবার মনে মনে 6 বসালে, তারপরে আবার 9, 12 যেমন বসাচ্ছিলে বসো। তাহলে তুমি এখান থেকে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, আবার 12তে বসিয়ে আবার একটা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে, তাহলেই হয়ে যাবে।
আচ্ছা, অবতল লেন্সের ফোকাসের পুরনো পড়া একটুখানি মনে করিয়ে দিই, নাহলে এই ছবিটা আঁকতে গেলে অসুবিধায় পড়বো। সেটা হচ্ছে অবতল লেন্সের ফোকাসের সংজ্ঞা যখন দেওয়া হয়েছিল মনে করে দেখো, এইরকম সমান্তরাল রশ্মি অর্থাৎ প্রধানকের সঙ্গে সমান্তরাল রশ্মি যখন অবতল লেন্সে পড়েছিল, তারা এরকম টাইপের ছড়িয়ে গিয়েছিল। এই বিন্দুটাকে আমরা ফোকাস বলেছিলাম অবতল লেন্সে। তাহলে এইখানে যে কোনো জায়গায় আমরা বস্তু রাখলাম, এর মাঝে ওই সেন্টার লাইনটা যেখান দিয়ে আমরা বেঁকাবো সেই লাইনটা এঁকে নিলাম। এই আলো এসে পড়ছে। আচ্ছা, এইবার ধরা যাক এইটা হচ্ছে ফোকাস, এইটা হচ্ছে ফোকাস। স্যার হ্যাঁ, লেন্সের ক্ষেত্রে এই যে অপটিক্যাল সেন্টারটা স্যার কিভাবে মেপে আঁকবো? মেপে আঁকার দরকার নেই তো, আমি তো বললাম এই মাঝের সেন্টার লাইনটা যেখানে ছেদ করছে সেটাই অপটিক্যাল সেন্টার নেবে। অর্থাৎ এইখানে পিকিউ অবজেক্ট, সেখান থেকে একটা রে অপটিক্যাল সেন্টার দিয়ে আনডেভিয়েটেড যাচ্ছে, কোনো চ্যুতি ঘটছে না। আর একটা সমান্তরালভাবে যাচ্ছে, সেটা এইভাবে ডাইভার্জ হচ্ছে, মানে অপসৃত হচ্ছে। অপসৃত হবে কোন বিন্দু থেকে? আমি একটু এই ডটেড লাইনটা একটু ভুল করেছি, এটা এইটা থেকে হবে। এই ডটেড লাইনটা এই 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 জায়গাটা থেকে হবে। এটা আমি করতে গিয়ে একটু ভুল করে ফেলেছি। এই অর্থাৎ এইটা ফোকাস ছিল, তাহলে এইখানে তৈরি হয়েছে। এবার ফোকাস বিন্দুটা এইখানে না থেকে যদি এখানে থাকতো, অর্থাৎ আমি এই বস্তুটাকে আরও কাছে নিয়ে যেতাম, তাহলে তখন দূর থেকে যেত। যেমন ধরো আমি সৌমিক যেটা বললে সেই কথাটা ধরেই, সেই কথাটা জেড ধরেই আমি যদি ছবি আঁকি, আমি তোমাদের বোঝানোর জন্য একটা কাজ করছি। এই ছবিটা তোমায় মুছতে হবে, নাহলে একই জায়গায় দুটো ছবি আঁকতে পারবো না। আমি একটা দাগ দিয়ে দিলাম, এইখানে অবজেক্ট এই ও বলে লিখে রাখলাম, আর এইখানে এখন ইমেজ তৈরি হয়েছে, এইখানে আই বলে লিখে রাখলাম। এইবার পুরো ছবিটা মুছে দিচ্ছি। এইখানটায় ফোকাস ছিল, অবজেক্টটা ফোকাসের বাইরে ছিল এতক্ষণ। আমি অবজেক্টটাকে এগিয়ে নিয়ে গেলাম। তাহলে অবজেক্টটাকে যদি এগিয়ে নিয়ে যাই, অবজেক্টটা আশা করি একই সাইজে রাখতে পেরেছি, সেটা একটা ম্যাটার করবে বটে। তাহলে এটা এই আলো এসে পড়লো, এইটা হচ্ছে আমার ফোকাস। তাহলে এইখান থেকে তাহলে এইখানে আমার এখন প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে প্রতিবিম্বের অবস্থান পাল্টালো তো, আগের বেলায় এইখানে এসেছিল, এখন একটু সরে গেছে। না মানে অবস্থানটাও যদি সরেছে, কিন্তু হ্যাঁ অবস্থানটা সরছে, সরবেই, স্যার ধর্মগুলো, ধর্মটা চেঞ্জ হবে না। কিন্তু ধর্ম চেঞ্জ হবে না, ধর্ম সবসময় ওটা
অসৎবিম্বই থাকবে এবং সবসময়তে তোমার আকারে ছোট, মানে খর্বকায় হবে, অর্থাৎ ডিমিনিশড, আর ইরেক্ট হবে সবসময়। রিয়েল ইমেজ ক্যানট বি ডাইরেক্টলি প্রডিউসড বাই এ কনকেভ লেন্স। সরাসরি কেবলমাত্র কনকেভ লেন্স ব্যবহার করে আমরা পাবো না তৈরি করতে। ওই কি বলবো, তোমার রিয়েল ইমেজ তৈরি করতে পারবো না। তা সুতরাং ইমেজের পজিশন পাল্টাবে এবং পরবর্তীকালে দেখবে যে এই অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ, এদের মধ্যে একটা রিলেশন তোমরা শিখবে। ক্লাস 10-এ নেই, 12 ক্লাসে আছে। সেটা হচ্ছে 1/v - 1/u = 1/f। ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইউটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, আর এফটা হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থ তো একটা লেন্সের ক্ষেত্রে ফিক্সড, অর্থাৎ কোনো লেন্সটা তৈরি হয়ে যাওয়ার পর তার ফোকাস দৈর্ঘ্য আর পাল্টায় না। তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি না পাল্টায়, তাহলে আমি অবজেক্ট ডিস্টেন্স চেঞ্জ করব, ইমেজ ডিস্টেন্স চেঞ্জ হবে না, এটা সম্ভব নয়। ওই ইকুয়েশন অনুযায়ী তাহলে ইকুয়েশনটাই স্যাটিসফাই করতো না। যাকে আজকে থাক এই পর্যন্ত। স্যার, হ্যাঁ বলো। এটার ব্যবহার কি গ্যালিলিয়ান টেলিস্কোপে হয়? এটার ব্যবহার সবচেয়ে বেশি হয় হচ্ছে আমাদের চোখের চশমায়, অর্থাৎ যারা তোমার চোখের ত্রুটি কিছু, এরপরের দিন আমরা ত্রুটিটা নিয়ে আলোচনা করব। যারা চোখের বিভিন্ন ডিফেক্ট যখন পড়বো দেখতেই পাবে যে কোন ধরনের লেন্সের, কোন ধরনের ত্রুটির ক্ষেত্রে চোখের ডিফেক্টের জন্য এই লেন্স ব্যবহার করা হয়। আর গ্যালিলিয়ান টেলিস্কোপে যেটা বলছো সেটা এই ধরনের লেন্সের ব্যবহার আছে, অবশ্যই আছে। ইভেন তোমার এখনকার যে দামি ক্যামেরা যেগুলো ভালো ছবি ওঠে, সেই সমস্ত ক্যামেরার লেন্সেও কিন্তু এই কনভেক্স লেন্সের সঙ্গে একটা কনকেভ লেন্সকে জোড়া হয় অনেক সময় টু মিনিমাইজ ক্রোমাটিক অ্যাবারেশন। ক্রোমাটিক অ্যাবারেশন বলে একটা ডিফেক্ট হয়, সেই ডিফেক্টটাকে কাটানোর জন্যে এই লেন্সের সঙ্গে, মানে অর্থাৎ দু ধরনের কাঁচের লেন্স ব্যবহার করা হয়। একটা হয়তো মানে ফ্লিন্ট গ্লাস, একটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস। এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। এই ফ্লিন্ট গ্লাস আর গ্রাউন্ড গ্লাসের কম্বিনেশনের সাহায্যে এমন একটি লেন্স তৈরি করা সম্ভব যার মধ্যে কোনো ক্রোমাটিক অ্যাবারেশন হবে না। ক্রোমাটিক অ্যাবারেশন জিনিসটা কি যদি জানতে চাও, সেটা এক কথায় বলি, দেখবে তোমাদের বাড়িতে যদি এরকম এই আমাদের কনভেক্স লেন্স যদি থাকে, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাস যেগুলোকে বলে, সেই জিনিস যদি থাকে, খুব ভালো করে এই বাড়িতে রাত্রিবেলায় টিউবলাইট জ্বলে বা ইত্যাদি আলো জ্বলে, সেই আলোর একটা ইমেজ খাতার উপর তৈরি করার চেষ্টা করে দেখবে সেই ইমেজের ধারগুলো একটু যেন বর্ণালীর মতো দেখাচ্ছে, অর্থাৎ কেবলমাত্র একটি পার্টিকুলার কালার, যে সাদা, ধরো সাদা আলো তুমি ইমেজ তৈরি করছো, তাহলে গোটাটাই সাদা হওয়া উচিত, সাদাই হচ্ছে, কিন্তু তার ধারগুলো যেন লাল, নীল, হলদে, সবুজ সব মিশে আছে। মানে অর্থাৎ তুমি একটা এমন ছবি তুলবে, সেই ছবির ধারগুলোয় একটা কালার, মানে মানে ওগুলো সব আলাদা স্প্লিটেড হয়ে যাবে, সেটা মোটেও কাম্য নয়। এই ডিফেক্টটাকে বলা হয় ক্রোমাটিক অ্যাবারেশন। আর আরও একটা অ্যাবারেশন হয়, সেটাকে বলা হয় স্ফেরিক্যাল অ্যাবারেশন। সেই স্ফেরিক্যাল অ্যাবারেশনটা বাংলায় বলা হয় গোলকাপেরণ, আর ক্রোমাটিক অ্যাবারেশনের বাংলা হচ্ছে বর্ণাপেরণ। বর্ণ অপেরণ আর গোলক অপেরণ, সেই দুটোকে সন্ধি করে স্ফেরিক্যাল অ্যাবারেশন হচ্ছে গোলকাপেরণ, আর তোমার ক্রোমাটিক অ্যাবারেশন হচ্ছে বর্ণাপেরণ। তাই স্ফেরিক্যাল অ্যাবারেশনের সমস্যাটাও ঘটে দেখবে টিউবলাইটের ক্ষেত্রে। টিউবলাইটের যদি তুমি ইমেজ খাতার উপর তৈরি করতে যাও লেন্স দিয়ে, এটা খুব ভালো লক্ষ্য করতে পারবে যে টিউবলাইটের যখন বাঁ ধারটা ফোকাস করছো, তখন ডান ধারটা অফ ফোকাস হয়ে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। তুমি কোনো মতেই গোটা টিউবলাইটটা অ্যাট এ টাইম ফোকাস করতে পারছো না। এই সমস্যাটা তৈরি হয়। এই সমস্যাটা তৈরি হওয়ার পিছনে কারণগুলো এখন এক্ষুনি জানার দরকার নেই। তা
এইটুকুই শুধু জেনে রাখো, এই গোলকাপেরণের জন্য কনকেভ লেন্স লাগে না, বর্ণাপেরণ ত্রুটির জন্য কনকেভ লেন্সকে কনভেক্স লেন্সের সঙ্গে যুক্ত করে বিশেষ বিশেষ কাঁচ দ্বারা নির্মিত, একই রকমের কাঁচ দিয়ে নির্মাণ করলে হবে না, ওটাকে বলা অ্যাক্রোমাটিক ডাবলেট। অর্থাৎ অ্যাক্রোমাটিক ডাবলেট মানে হচ্ছে যার মধ্যে ক্রোমাটিক অ্যাবারেশন ত্রুটিটা নেই, সেই রকম ডাবলেট। ডাবলেট কেন না, দুটো লেন্স ব্যবহার করা হচ্ছে বলে, ওই তোমার জোর ব্যবহার করে কিন্তু বর্ণাপেরণ ত্রুটিকে রিমুভ করা সম্ভব হয়েছে। এবং সাধারণ চশমার লেন্সের মধ্যে দিয়ে যদি চশমাটার লেন্সটা একটু দূরে রাখো চোখ থেকে, দিয়ে এটা ওটা দেখো, দেখবে সেখানেও যেন একটা ওই বর্ণালী বর্ণালী এফেক্ট দেখতে পাওয়া যায়, বিকজ আই গ্লাসেস আর নট ফ্রি ফ্রম ক্রোমাটিক অ্যাবারেশন। আই গ্লাসের ক্ষেত্রেও কিন্তু ক্রোমাটিক অ্যাবারেশন ত্রুটিটা থাকে। আর কিছু বলবে? স্যার হ্যাঁ বলো। বলছি যে এই যেটা দেখলাম এখন, এই যে মানে ফরমেশন অফ ইমেজ ফর কনকেভ লেন্স যেটা দেখলাম, সেটাতে যদি মানে অবজেক্টটাই যদি ভার্চুয়াল হয় তাহলে ইমেজটা কি রিয়েল হবে? ভার্চুয়াল অবজেক্ট হলে ইমেজটা রিয়েল হতে পারে, গ্যারেন্টি দেওয়া যাবে না, সেটা ডিপেন্ড করছে কিভাবে অবজেক্টটা কোথায় আছে, কিভাবে আছে। ভার্চুয়াল অবজেক্ট কাকে বলে জানো? তবে সাধারণভাবে ভার্চুয়াল অবজেক্ট হলে ইমেজ রিয়েল হয়, মানে সম্ভাবনা বেশি আর কি। ভার্চুয়াল অবজেক্ট কাকে বলে জানো? মানে এমনি একটু দেখেছিলাম একটা জায়গায়। একটু দেখো আমি বলেই তো একটু বলে দিন। সমস্যা, একটু দেখো বলেই সমস্যা। দেখলে অনেকটা দেখবে, আর না হলে দেখবে না। ব্যাপার হচ্ছে যে ভার্চুয়াল অবজেক্ট হচ্ছে সেই জায়গাটা যেটা অস্তিত্ব থাকবার কথা ছিল কিন্তু নেই। কীরকম না, আচ্ছা এটা মুছি, এই তো মুশকিল। তোমরা আমাকে সিলেবাসের স্যার, মরা যাক কিন্তু, আটকে আপনি রাখতে চাও না, এটাই দর্পণের ক্ষেত্রে তো সমস্যা। আমাদের দেখিয়েছিলেন যে ওই অভিসারী আলোক রশ্মির ফলে মানে ওই রকম একটা অসৎ বস্তু তৈরি হচ্ছে। ইয়েস, লেন্সের বেলাতেও হতে পারে। দেখো, বললে যখন তুললে প্রসঙ্গটা, বেশ ধরা যাক সহজভাবে বলছি, মানে জাস্ট একটা র ডায়াগ্রাম আর কি, কোনো মাপজোক করে নয়। এটা একটা লেন্স, লেন্সের উপর আলো পড়লো, এখানে মিট করার কথা, এখানে ধরো মিট করার কথা। ঠিক আছে, মিট করার কথা। তুমি করলে কি, এখানে একটা একটু কমজোরি, এখানে একটা কনকেভ লেন্স বসিয়ে দিলে, সেই লেন্সের ক্ষমতা এটা থেকে কম, তাহলে তখন এই রশ্মিটা যতটা এখানে বেঁকছিল সেটা না বেঁকে একটু দূরে গিয়ে বেঁকবে, সোজা কথা এখান থেকে একটু মিট করবে, কিন্তু একটু দূরে গিয়ে মিট করবে, অর্থাৎ এই পজিশনে গিয়ে তখন মিট করবে। কারণ কনকেভ লেন্সের সবসময় কাজ হচ্ছে রশ্মিকে ছড়িয়ে দেয়া। এটা যতটা অভিসারী, এর কনভার্জিংনেস যতটা ছিল, এখন কিন্তু কনভার্জিংনেস কমে গেছে। দেখো, এটা তার মানে এইখানে নর্মাল অবস্থায় মিট করছিল, কিন্তু এখন এইখানে মিট করছে। এইটাকে তখন আমরা বলবো ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট, এইটা হচ্ছে রিয়েল ইমেজ। অর্থাৎ এখানে মিট করার কথা ছিল, অ্যাজ ইফ যেন এই বিন্দুটারই ইমেজ এইখানে তৈরি হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আসলে কোনো বস্তু নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, তার মানে যেরকম করে ধরি আর কি, যে সূর্য থেকে আগত রশ্মিগুলোকে আমরা শেষ পর্যন্ত সমান্তরাল ভাবেই কল্পনা করি। তো সেরকম করে যদি আমরা প্রথমে একটা উত্তল লেন্স এবং তারপর একটা ওর থেকে কম ক্ষমতা সম্পন্ন একটা অবতলের লেন্সকে যদি এভাবে ছবির মতো করে যদি স্থাপন করি, তাহলে কি ওই এরকম একটা ভার্চুয়াল অবজেক্ট তার ফলে একটা রিয়েল ইমেজ তৈরি হবে? হবে, কিন্তু যদি সমান ক্ষমতা সম্পন্ন দাও তখন আবার এখান থেকে সমান্তরাল বেরিয়ে যাবে। অর্থাৎ
যদি এই দুটোর ক্ষমতা মানে এটার কনভার্জিং পাওয়ার আর এটা ডাইভার্জিং পাওয়ার যদি দুটো ইকুয়াল হয়, তাহলে এ এখানে কনভার্জ করলো, করে এখানে সমান্তরালভাবে নির্গত হলো তখন। অর্থাৎ এ কে যতটা কনভার্জ করছে এ ততটাই তার মানে একে ডাইভার্জ করলো, তার মানে এর কনভার্জেন্স বা এর কনভার্জনেসটা নাল্ড হয়ে গেল, অর্থাৎ অকার্যকর হয়ে গেল। এ তখন সমান্তরাল নির্গত করে দেবে, তখন আর কিন্তু রিয়েল ইমেজ পাবো না। মানে ব্যাপারটা হচ্ছে যে সেই জন্যই বললাম হতেও পারে নাও হতে পারে। এবার তখন তোমরা বলবে যে স্যার যখন কনকেভ লেন্সটা ছিল না তখন তো এই বিন্দুতে মিলিত হতো, এখন তো তার মানে এখন মিলিত হচ্ছে না। এইটা বসানোর জন্য আমি দুটো ইকুয়াল ক্ষমতা সম্পন্ন বসিয়ে দিয়েছি। ইকুয়াল ক্ষমতা সম্পন্ন বসানোর জন্যে দেখা গেল এটা আর এই বিন্দুতে মিলিত হচ্ছে না। কি হচ্ছে না, এটা এরকম সমান্তরাল বেরিয়ে যাচ্ছে রশ্মিগুলো। তাহলে সমান্তরাল যদি বেরিয়ে যায় তাহলে এই বিন্দুটা সেই ভার্চুয়াল অবজেক্টই রইল, কারণ এই কনকেভ লেন্সের অনুপস্থিতিতে এই বিন্দুতে সত্যি সত্যি তো মিলিত হতো। তাহলে ভার্চুয়াল অবজেক্ট নিজের পজিশন বজায় রাখলো, কিন্তু রিয়েল ইমেজ তৈরি হলো কি? সেই জন্যই রিতমকে বলেছিলাম যে সবসময় যে হবেই সেটা বলা যাবে না আর কি, সেটা পরিস্থিতি নির্ভর। বুঝতে পারা গেল রিতম? আর স্যার আপনি ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ বলো। স্যার মানে আপনি এইটা বলছিলেন, মাথায় একটা জিনিস এলো, মানে আমি যদি ধরুন সূর্য থেকে আগত রশ্মি আসছে, যে কোনো একটা সমান্তরাল আলোক রশ্মিকে আমি নিলাম, এবার তার সামনে আমি একটা অবতল লেন্সকে রাখলাম, এবার কিছুটা সেটা মানে অপসারী হয়ে গেল, তার কিছু পরে আগের লেন্সটার থেকে আরো বড় এবং আরো বেশি আপনার অপসৃত করার ক্ষমতা সম্পন্ন আরো বড় একটা অবতল লেন্সকে রাখলাম। এরকম করতে করতে এমন একটা সময় কি আসবে যে সময় একদম প্রান্তের রশ্মিগুলো ওই দুটো সমান মানে একদম ওই উপরের বর্ডার দুটোর উপর দিয়ে পেরিয়ে যাবে বা বাইরে বেরিয়ে যাবে? তুমি তো একটা অদ্ভুত একটা কথা বলছো। তোমার এই আসছে, এই অবতলে পড়লো, এই ছড়ালো, আবার অবতলে পড়লো, আবার ছড়ালো। এটা যত বড় তুমি লেন্স সাপ্লাই করতে পারো ততক্ষণ এটা সম্ভব, তার চেয়ে বড় আর সম্ভব নয়। এটা তুমি ম্যাক্সিমাম রশ্মিগুলো এই থিওরিটিক্যালি এবং এর বেশি তো আর বাঁকাতে পারবে না। হ্যাঁ, তার মানে ওর থেকে বেশি যদি আমি তার মানে তারপরেও আরো বড় যদি নিই তাহলে কি বড় হবে? কথা, এটা যখনই এটা এপাশে হয়ে গেল, এটা এপাশে হয়ে গেল, আর তো লেন্সে পড়ার প্রশ্নই নেই। ও হ্যাঁ, আর যদি স্যার এই যে আপনার একদম থার্ড যে লেন্সটা আছে, হ্যাঁ। ওই লেন্সটাতে ওই উপরের যে সমানের যে বর্ডারটা মানে কি করে বোঝাই, ওই যেখান দিয়ে লাস্টে এটা উপরের রশ্মিটা বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ ওই বর্ডার দিয়ে কি বেরোবে রশ্মি কোনো ক্ষেত্রে যদি এরকম situation তৈরি করা হয়? বেরোতে পারে, কিন্তু সেটা লেন্সের যে নিয়ম আমরা ফলো করছি সেই নিয়ম মানবে না, কারণ আমরা লেন্সের যে নিয়ম মানছি সেটা এই সারফেস দিয়ে বেরোনোর জন্য, এই সারফেস দিয়ে বেরোনোর জন্য নয়। তখন ওই রশ্মিটা অন্য কোনো দিকে বেঁকে যেতে পারে। ঠিক আছে বেশ, আজকের মতো ক্ষমা দাও। স্যার স্যার হুম। স্যার ওই যে বললেন ভার্চুয়াল অবজেক্ট, সেটা তো আসলে একটা পয়েন্ট, তাহলে Yes. সেটাকে অবজেক্ট কেন বলা হচ্ছে? সেটা ভার্চুয়াল পয়েন্ট বলা হতে পারতো। না, অবজেক্ট মানে ব্যাপার হচ্ছে যখন আমরা মানে করবো আর কি, ওই কি বলে ওটাকে, লেন্স ইকুয়েশন ব্যবহার করব, তখন ধরো আমার দুটো লেন্সের জন্যে আমাকে ওই লেন্স ইকুয়েশনটা হয়তো দুবার ব্যবহার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে সমান্তরাল আলোক আসছে, মানে আমরা এখানে অবজেক্ট ডিস্টেন্সে ইনফাইনাইট ধরবো, এবং এই লেন্সটা যদি একা থাকতো ইমেজটা এখানে ফর্ম হতো। তাহলে এইটা হচ্ছে আমার কি বলে এটাকে, তোমার ইমেজ ডিস্টেন্স, বাংলায় হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। এবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এইটা অবজেক্টের মতো বিহেভ করছে, অ্যাজ ইফ যেন এই বিন্দুটারই জন্যে তোমার সমান্তরাল আলোক রশ্মি বেরোচ্ছে। অর্থাৎ তখন আমার এইখান থেকে এইটুকু, এই দূরত্বটুকু হবে অবজেক্ট ডিস্টেন্স। খেয়াল করে দেখো একই দিকে অবজেক্ট ইমেজ পড়ছে। এই ভার্চুয়াল অবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়, অর্থাৎ তোমার ভার্চুয়াল কথাটার মানেই তো হচ্ছে যেটা বাস্তবে নেই। এইটুকু হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, এবং ইমেজ ডিস্টেন্স যেহেতু এখানে সমান্তরাল হয়েছে তাহলে ইমেজ ডিস্টেন্স হচ্ছে অসীম। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা হচ্ছে যে
আমরা এই বিন্দুটাকে আসলে পয়েন্ট হলেও পয়েন্ট অবজেক্ট, পয়েন্ট মানে পয়েন্ট, তুমি যেটাকে মুখে পয়েন্ট বলছো সেই পয়েন্টটাকে আমরা অবজেক্ট ভাবতেই পারি। আমরা তো যাবতীয় কিছু অবজেক্টের যে কোনো অবজেক্টের যে ইমেজ আঁকছিলাম এতক্ষণ পি কিউ ধরে, তাহলে সেই পি পয়েন্ট থেকে তো রশ্মিগুলো আসছিল, আমরা তো পয়েন্ট ধরেই করছিলাম কাজ। আমরা তো এমন করিনি যে মানে হোয়াট ইজ ট্রু ফর পি, পিটা হচ্ছে যে কোনো বিন্দু, দ্যাট ইজ ট্রু ফর অল পয়েন্টস অন পি কিউ, অর্থাৎ পি কিউ অবজেক্টের উপর যে কোনো বিন্দুর জন্যে ওই ঘটনাটা সত্যি, সেই জন্য আমরা পিকে ধরে আঁকছিলাম, সেটা তো পয়েন্ট তো বটেই। আর কিছু প্রশ্ন স্যার, করবে? তাহলে মানে আপনাকে ওই যে আমি সেটআপটা বললাম, মানে সূর্যের ক্ষেত্রে যেটা আমরা সেটআপটা লাগাচ্ছি, যে একটা উত্তল লেন্স আর তারপরে তার থেকে কম ক্ষমতা সম্পন্ন একটা অবতল লেন্স, এরকম সেটআপের ক্ষেত্রে ওই যে ভার্চুয়াল অবজেক্টের যে পয়েন্টটা তৈরি হবে ম্যাথমেটিক্যালি, হুম, সেইখানটা থেকে আমরা একটা মানে ভার্চুয়াল সূর্যকে দেখতে পাবো। ভার্চুয়াল সূর্যকে কি করে দেখবে? ভার্চুয়াল অবজেক্ট দেখতে পাবে না তো, তাই দেখতে পেলে তাহলে আর তো ভার্চুয়াল বলতে নাকি তাকে? কিন্তু দেখুন স্যার, ভার্চুয়াল আপনার কি ইমেজ তো দেখা যায়। ওরে বাবা রে বাবা, কি করে বোঝাই ভার্চুয়াল কথাটার মানে কি? যেটা বাস্তব অস্তিত্ব নেই। বাস্তব অস্তিত্ব নেই, তাহলে ভার্চুয়াল অবজেক্টেরও বাস্তব অস্তিত্ব নেই। ইমেজ আমরা দেখতে পাই, ভার্চুয়াল অবজেক্ট কি করে দেখব? ভার্চুয়াল বুঝেছি, অবজেক্ট ঠিক আছে। হচ্ছে একটা হাইপোথেটিক্যাল পজিশন, যেটা হচ্ছে দ্বিতীয় রিফ্র্যাক্টিভ মিডিয়ামটার অ্যাবসেন্সে যেখানে ইমেজটা তৈরি হতো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তার মানে ওই এই লেন্সের ক্ষেত্রে ওরকম ভার্চুয়াল অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে দুটো মিডিয়াম লাগবে। জেনারেলি তাই লাগা উচিত। তাছাড়া এবার ব্যাপার হচ্ছে, ঠিক আছে। এরকম কেস পাওয়া যেতেই পারে যেখানে একটা মিডিয়ামে হবে, আমি একে দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি শুধু শুধু এই জটিলতায় ঢুকতে চাইছি না। হ্যাঁ, তা ব্যাপার হচ্ছে যে ওই এইরকম শার্প কাট কিছু বলা যাবে না, হয়তো এমন একটা সিস্টেম আঁকা সম্ভব হলো যার মধ্যে দেখা যাবে একটা মিডিয়ামেই ভার্চুয়াল অবজেক্ট তৈরি হচ্ছে আর কি। হুম, বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, শেষ করবো আজকে, না আর কেউ কিছু বলবে?